Hi young learners, how are you? I hope you are all well by the grace of Almighty Allah. Dear students, I welcome to all of you at our today's online session arranged by Milestone College. Dear students, at the very beginning I want to offer you my heartiest thanks, congratulations and felicitation towards you for the reason that you have chosen Milestone College very sagaciously and discreetly, and you have got admitted here, and I think that you have taken the very right decision, because Milestone is one of the most outstanding leading colleges in Bangladesh, where you will get all sorts of academic and cultural facilities. So my dear students, I shall not talk much about it. Rather, our today's online session will be on completing sentences, and I think that you will be highly benefited from this class. Okay, my dear students, let's focus on completing sentences. প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখন তোমাদেরকে এই রুলস গুলো বুঝাবো যে কমপ্লিটিং সেন্টেন্স সাধারণত একটি সেন্টেন্সের অর্ধেক অংশটা দেয়া থাকে এবং সেই অর্ধেক অংশের মধ্যে কোনো একটি ক্লু বা কোনো একটি গ্রামেটিক্যাল পয়েন্টস থাকে যেটাকে ধরে আমাদের বাকি অংশটুকু পূর্ণ করতে হয়। অনেক সময় তোমরা দেখবে যে একটি প্রবাদ বাক্যের অর্ধেকটা দেয়া আছে, বাকি অর্ধেকটা তোমাদেরকে লিখতে হবে। সো আমরা এখানে উল্লেখযোগ্য কিছু নিয়ম আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং পরবর্তীতে আরেকটি ভিডিওতে হয়তো আমরা বাকি রুলস গুলো আমি কভারেজ দেওয়ার চেষ্টা করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, রুল নাম্বার 1 একটু দেখো তোমরা, যে যদি তোমরা একটি সেন্টেন্সের মধ্যে টু এই জাতীয় একটা, অর্থাৎ যে সেন্টেন্সে টু থাকবে টু, সেই সেন্টেন্সটিকে পরিপূর্ণ করতে হলে তোমাদের টু যুক্ত একটি ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। কিন্তু এই টু এর দুটো নিয়ম রয়েছে। একটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে তোমাদেরকে সেক্ষেত্রে কম সমস্যা। যেমন তোমরা দেখো জনি একটা মানুষের নাম। জনি ইজ টু উইক, জনি এতই দুর্বল। এখন আমরা এই টু যেহেতু দেখেছি, অপর অংশটা অবশ্যই একটা টু দিয়ে পূর্ণ করবো। জনি ইজ টু উইক টু ওয়াক, জনি এতই দুর্বল যে হাঁটতে পারে না। এখানে তোমরা ইউ আর এ ফ্রি উইল এজেন্ট, তোমরা একটা স্বাধীন চেতা। তোমরা এখানে কেউ ইচ্ছা করলে দিতে পারো যে জনি ইজ টু উইক টু টক, জনি ইজ টু উইক টু স্টাডি, জনি ইজ টু উইক টু রান, জনি ইজ টু উইক টু রাইড এ বাইসাইকেল। অর্থাৎ তোমরা এখানে স্বাধীনভাবে যে কোনো সেন্টেন্স ব্যবহার করতে পারবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমার সাবজেক্ট ছিল একটা হিউম্যান, জনি মানুষ। আবার দেখো, যদি সাবজেক্টটি হয় বস্তু, তখন আমরা একটু অন্যভাবে করতে হবে। সাবজেক্ট বস্তু হলে দ্য টি, দ্বিতীয় সেন্টেন্সে একটু উদাহরণ লক্ষ্য করো, দ্য টি এটা একটা বস্তু। এখন দ্য টি ইজ টু হট, চাটা এতই গরম। এখন আমাদেরকে এই যে ফর প্লাস একটি অবজেক্ট, তা আমরা দিয়ে দিলাম ফর মি, অথবা ফর হিম দিতে পারবা। কেউ মনে চাইলো দেন দিবা, কেউ হার দিলা, ইচ্ছা মতো। You are quite independent here, so you need not to worry about it. Rather, you will give focus that the subject is an object, যে এই সাবজেক্টটা হচ্ছে একটা বস্তু। কাজে এই বস্তু হলে আমাদেরকে ফর দিয়ে একটি অবজেক্ট যুক্ত করতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। The tea is too hot for me or him to drink, যে চাটা তার পক্ষে এতই গরম যে সে পান করতে পারছে না। অর্থাৎ বস্তু সাবজেক্ট হলে আমাদের এই অতিরিক্ত একটু দুটো শব্দ আমাদেরকে যুক্ত করতে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবারে আমরা রুল নাম্বার 3 তে চলে যাচ্ছি। যে তোমরা দেখো, এটা এই রুল দুটো প্রায় কাছাকাছি। এই টু এবং টু দিয়ে যুক্ত সেন্টেন্সকে বলা হয় সিম্পল সেন্টেন্স, কিন্তু আমরা যখন সো দ্যাট এই একই অর্থ প্রকাশ করে, কিন্তু এই সেন্টেন্সটিকে বলা হবে একটি কমপ্লেক্স সেন্টেন্স। সো দ্যাট এতই যে, অর্থাৎ এই যে ডট গুলো আমরা দেখতে পাচ্ছি, এই ডট, এই গ্যাপ জায়গাটায় একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব হবে। এখন আমি এখানে দুটো রুল লিখে দিয়েছি, তোমরা এটা
খাতায় তুলে নিবে, ক্যামেরা একটু স্টিল করে তোমরা এটাকে এই রুলগুলো তুলে নিবে। এখানে এই ডট ডট বা এই গ্যাপে তোমাদের দু রকমের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকতে পারে। একটা হচ্ছে ইতিবাচক অ্যাডজেক্টিভ। ইতিবাচক অ্যাডজেক্টিভ কোনগুলো? যে অ্যাডজেক্টিভ, যে দোষ গুণগুলো, যে গুণবাচক শব্দগুলো আমাদের প্রশংসার কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ আমাদের সকলেরই সেই জাতীয় অ্যাডজেক্টিভ গুলো পছন্দ, সেগুলোকে বলা হয় ইতিবাচক অ্যাডজেক্টিভ। আর নেতিবাচক অ্যাডজেক্টিভ হচ্ছে যে অ্যাডজেক্টিভ গুলো সাধারণত মানুষকে দোষ ধরা, খারাপ, এই জাতীয় ক্ষেত্রে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব গুলো আমরা ব্যবহার করি। যেমন আমরা কাউকে বললাম যে ব্যাড, আগলি, তারপরে ডান্ডার হেড, মাথা ফুলা, তারপরে আমরা আরো বললাম যে উইকেট, এই জাতীয় কথা। কিন্তু ইতিবাচক অ্যাডজেক্টিভ কোনগুলো? গুড, এক্সিলেন্ট, তারপরে বিউটিফুল, প্রিটি, such types of words are called ইতিবাচক অ্যাডজেক্টিভ বা পজিটিভ অ্যাডজেক্টিভ। এখন পজিটিভ যখন হবে তখন তোমাদের গঠনটা হবে সাবজেক্ট প্লাস কুড, ক্যান অথবা কুড প্লাস V1 অর্থাৎ ভার্বের বেস ফর্মটা। আর যখন নেতিবাচক হবে তখন একটা নট যুক্ত হয়ে যাবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটার উপরেই নির্ভর করবে যে আমরা ক্যানট, কুড নট ব্যবহার করব নাকি ক্যান কুড ব্যবহার করব। অর্থাৎ নেতিবাচক অ্যাডজেক্টিভ, নেতিবাচক সেন্টেন্স, ইতিবাচক অ্যাডজেক্টিভ, ইতিবাচক সেন্টেন্স। একটি উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে এটা আরো ক্লিয়ার করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, একটু উদাহরণটি লক্ষ্য করো। দ্য ম্যান ইজ সো ব্রিলিয়ান্ট। আমরা এই যে সো এর পরে আমরা এই অ্যাডজেক্টিভটার দিকে একটু ফোকাস করি। যে এই অ্যাডজেক্টিভটা দেখো, ব্রিলিয়ান্ট, এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। কেননা এই জাতীয় মানে কি গুণবাচক শব্দ সব মানুষেরই মানে প্রিয় বা পছন্দ, কাজেই যেগুলো মানুষের প্রশংসার জন্য ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ইতিবাচক অ্যাডজেক্টিভ। দ্য ম্যান ইজ সো ব্রিলিয়ান্ট। এখন আমরা একটু ভার্বটার দিকে তাকাবো, যে ভার্বটা প্রেজেন্ট ফর্মে, তার মানে পরের অংশটা আমাদেরকে এই একই সাবজেক্টটাকে আমরা এখানে সাবজেক্ট করে ফেলতে পারি, এটা বেশি সহজ হবে তোমাদের জন্য। দ্য ম্যান ইজ সো ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। এখন সো যেহেতু আছে, আমাদের এর অপর অংশটাকেও যুক্ত করতে হবে। এর অপর অংশটা কি? দ্যাট। দ্য ম্যান ইজ সো ব্রিলিয়ান্ট দ্যাট হি। এখন এই অংশটা যেহেতু প্রেজেন্ট ফর্ম, আমাদেরকে ক্যান ব্যবহার করতে হবে। আর এখানে যদি পাস্ট ফর্মে থাকতো, অর্থাৎ ইজ না থেকে যদি ওয়াজে থাকতো, তাহলে আমরা ক্যানের পরিবর্তে কুড বসিয়ে ফেলতাম। দ্য ম্যান ইজ সো ব্রিলিয়ান্ট দ্যাট হি ক্যান সলভ ইট, যে সে এটা সমাধান করতে পারে, সলভ ইট। এখন আবার দ্বিতীয় অংশের একটা সেন্টেন্স তোমরা দেখো। দ্য ম্যান হি ওয়াজ সো ব্লক হেডেড। সে এতটাই মাথা মোটা বা এতটাই মাথা দুর্বল মেধার অধিকারী। হি ওয়াজ সো ব্লক হেডেড, সে এতই কম মেধার অধিকারী ছিল। দ্যাট, এখন এই অংশের ভার্বটা হচ্ছে পাস্ট টেন্স এবং এই অ্যাডজেক্টিভটা হচ্ছে একটা নেতিবাচক অ্যাডজেক্টিভ। কাউকে যদি আমরা মাথাফুলা বলি, কাউকে যদি আমরা অমেধাবী বলি, সেই শব্দগুলো কিন্তু তার প্রশংসা করা হয় না, বরং তার দোষ বলা হয় বা তাকে তার সম্পর্কে নিন্দাটাই বোঝানো হয়। কাজে এই নিন্দা জাতীয় যে শব্দ, সেগুলো হচ্ছে নেতিবাচক অ্যাডজেক্টিভ। তখন আমাদের এই সেন্টেন্সে ক্যান এবং কুডের সাথে একটা নট যুক্ত হয়ে যাবে। হি ওয়াজ সো ব্লক হেডেড, সে এতটাই দুর্বল মাথার যে হি কুড নট। তখন ওই অংশের ভার্বটা যেহেতু পাস্ট টেন্স, আমাদের এখানে ক্যানের পরিবর্তে কুড করে দিলাম আমরা এবং একটি নট যুক্ত করে দিলাম। The man, he was so blockheaded that he could not understand anything. Dear students, তোমাদের যে অংশটুকু তোমাদেরকে ফিল আপ করতে হবে, সেই অংশের নিচে তোমাদেরকে অবশ্যই আন্ডারলাইন করতে হবে। তারপরে আমরা রুল নাম্বার 4 এ চলে যাচ্ছি। রুল নাম্বার 4 এ এই সো দ্যাট, এখানেও সো দ্যাট, শুধু সো এবং দ্যাট এর মাঝখানে কোনো গ্যাপ বা ডট ডট নেই। অর্থাৎ এই সো দ্যাটটা পাশাপাশি দুটো শব্দ, এই শব্দ দুটোর অর্থ হচ্ছে যাহাতে। এখন উদ্দেশ্য বোঝায়, অর্থাৎ এই সো দ্যাট যে সেন্টেন্সে থাকবে সেখানে বোঝা যাবে যে আমাদের এই কাজটি
বা এখানে যাওয়া বা এটা করা এর একটা উদ্দেশ্য আছে। হি ওয়েন্ট টু ভিলেজ। এখন তার আগে আমি তোমাদের একটু বুঝিয়ে নেই। দ্যাট ইংরেজি ভাষায় এমন একটি শব্দ যে দ্যাট থাকলে তারপরে আমাদের ক্যান, কুড অথবা মে, মাইট অবশ্যই এই জাতীয় একটি শব্দ ব্যবহার করতে হয়। এখন দেখো সাবজেক্ট প্লাস ক্যান, কুড অর্থাৎ সো দ্যাট যে সেন্টেন্সে থাকবে সেই সো দ্যাট এর পরে গ্যাপে তোমরা কি করবে, একটি সাবজেক্ট দিবে, তারপরে একটি ক্যান অথবা একটি কুড ব্যবহার করবে, অথবা কারো যদি ক্যান ব্যবহার করতে স্বস্তি না লাগে সে মে ব্যবহার করবে, কারো যদি কুড ব্যবহার করতে স্বস্তি না লাগে কুডের পরিবর্তে সে মাইট ব্যবহার করতে পারবে। অর্থাৎ ক্যানের সাবস্টিটিউট মে এবং কুডের সাবস্টিটিউট মাইট। তারপরে V1, যেহেতু এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, ক্যান, কুড, মে, মাইট, এগুলোর পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয়। কাজে এই ভার্বের বেস ফর্ম মানে ভার্বের একদম প্রেজেন্ট ফর্ম, যার সাথে এস, ইএস, আইএনজি, ডিইডি কিছুই যুক্ত হতে পারবে না, প্লাস এক্সটেনশন মানে অতিরিক্ত তুমি যা কিছু যুক্ত করো। তাহলে আমরা একটু উদাহরণ দেখি। হি ওয়েন্ট টু ভিলেজ, সে গ্রামে গেল। সো দ্যাট, এখন আমরা অনেক কিছুই দিতে পারি। সো দ্যাট হি কুড, যেহেতু এখানে ওয়েন্ট আছে আমাদেরকে কুড দিতে হবে অথবা মাইট দিতে হবে। সো দ্যাট হি মাইট এনজয় হিজ হলিডেজ। সে গ্রামে চলে গেল, সে গ্রামে গেল যাহাতে, সো দ্যাট হি কুড অথবা হি মাইট এনজয় হিজ হলিডেজ, যাতে সে তার ছুটির দিনগুলো সেখানে উপভোগ করতে পারত। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবারে আমরা রোল নাম্বার পরবর্তী রুলে চলে যাব। রুল নাম্বার 5-এ তোমরা একটু লক্ষ্য করো যে তোমরা অনেক সময় একটি সেন্টেন্সে লেস্ট এই শব্দটি দেখতে পাবে। লেস্ট যখনই তোমরা দেখতে পাবে তখন সেটার গঠন প্রণালী এটা হবে, এই একই সাবজেক্টকে তোমরা এখানে নিয়ে আসবে, সেটা তোমাদের জন্য বেশি হেল্পফুল হবে। তারপরে একটা শুড অথবা একটা মাইট ব্যবহার করবে, কারণ লিস্টের অর্থ হচ্ছে নতুবা, আর এটা নিয়ম হচ্ছে লিস্টের পরবর্তীতে সাবজেক্টের পরে একটি শুড অথবা একটি মাইট ব্যবহার করতে হয়। তারপরে যেহেতু লিস্ট এবং শুড এবং মাইট দুটোই যেহেতু মডাল অক্সিলারি ভার্ব, সেক্ষেত্রে তোমাদেরকে ভার্বটি হতে হবে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং তারপরে এক্সটেনশন অতিরিক্ত শব্দ সেন্টেন্সটিকে কমপ্লিট করার সময় তুমি ব্যবহার করতেও পারো, আর যদি না ব্যবহার করেই অর্থ হয়ে যায় সেক্ষেত্রে তোমাকে আর কোনো ঝামেলা করতে হবে না। যেমন হিলাল ওয়াক ফার্স্ট লেস্ট, আমরা হিলালকেই সাবজেক্ট করে দিলাম হি। এখানে যদি একটি মেয়ে থাকতো সাবজেক্ট তাহলে আমরা সি দিয়ে দিতাম, এখানে যদি কোনো সাবজেক্ট প্লুরাল থাকতো তাহলে আমরা দে দিয়ে দিতাম। তাহলে হিলাল ওয়াক ফার্স্ট লেস্ট হি, তোমাদের যার যেটা ভালো লাগে তাই ব্যবহার করো, শুড অথবা মাইট, কেউ মাইট ব্যবহার করবে। হি ওয়াক ফার্স্ট লেস্ট হি শুড, মানুষ তাড়াতাড়ি হাঁটে কিসের জন্য, যে হয় ট্রেন মিস করবে এই ভয়ে, লেস্ট হি শুড মিস দা ট্রেন অর বাস, যে সে ট্রেন মিস করবে অথবা বাস মিস করবে এই ভয়ে সে দ্রুত হেঁটেছিল। এবারে আমরা রুল নাম্বার 6 একটু ফলো করি, যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই দুটোই একটি কনজাংশন, এবং দুটোর এই দুটো সেন্টেন্স মানে ফ্রেজের এই একই অর্থ। এই অ্যাজ ইফ এর অর্থ যেন, অ্যাজ দো এর অর্থ যেন। এখন এরা সবসময় এই ফ্রেজ দুটো সবসময় এই কনজাংশন দুটো সবসময় সেন্টেন্সের মাঝখানে বসবে, অর্থাৎ তার মানে এদের একটি বাম পাশ থাকবে আর একটি ডান পাশ থাকবে। এখন আমাদের যে কোনো একটি অংশ যদি দেয়া থাকে সেই অংশের টেন্সের উপরে ভিত্তি করে আমাদেরকে অপর অংশটি পরিবর্তন করতে হবে। অর্থাৎ বাম পাশ যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে এইখানে অ্যাজ ইফ অ্যাজ দো আছে, ডান পাশটা আমরা কি করব, পাস্ট ইনডিফিনিট করে ফেলবো। আর বাম পাশটি যদি থাকে পাস্ট ইনডিফিনিট তাহলে আমরা ডান পাশটি অর্থাৎ তখন এই কনজাংশনটি ডান পাশের অংশটি আমরা পাস্ট পারফেক্ট টেন্স করে ফেলবো। এখন আমরা এখানে একটু উদাহরণে তোমরা লক্ষ্য করো, রাকিব টক্স, আমি একই জাতীয় ভার্ব দিয়ে দুটো সেন্টেন্সকে লিখেছি। দেখো টক্স, এটা আমি প্রেজেন্ট ইনডিফিনিটি দিয়েছি, অর্থাৎ বাম পাশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমি প্রেজেন্ট ইনডিফিনিটি দিয়েছি রাকিব টক্স অ্যাজ ইফ, যেন। এখন আমরা রাকিব ছেলে মানুষ, আমরা হি ব্যবহার করলাম। রাকিব টক্স অ্যাজ ইফ প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু ডান পাশটা পাস্ট ইনডিফিনিট হবে, যেন সে সব জানে, জানতো কে।
এখন পাস্ট ইনডিফিনিট নো এর পাস্ট ফর্ম কি? নিউ। নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ। রাকিব টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এভরিথিং, রাকিব এমন ভাবে কথা বলছে যেন সে সব কিছু জানতো। এবারে আমরা এই একই ভার্বের উপরে দেখো, এই টক্স আর এখানে টকড, অর্থাৎ আমরা এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এটা আমরা পাস্ট ইনডিফিনিট দিয়েছি। এখন এটা একটু লক্ষ্য করো তোমরা, বাম্পার যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে ডান পাশটা হবে পাস্ট পারফেক্ট। অর্থাৎ পাস্ট পারফেক্ট গঠন করতে হলে আমাদেরকে কি করতে হবে? সাবজেক্টের পরে একটি হ্যাড ব্যবহার করতে হবে। রাকিব টকড অ্যাজ ইফ হি হ্যাড। এখন হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলোর পরে ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ নো, নিউ, নন। ভার্বের থার্ড ফর্মটা কি? নো এর থার্ড ফর্মটা হচ্ছে নন। ডু, ডিড, ডান, অর্থাৎ ডু এর থার্ড ফর্মটা বা পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। রাকিব টক অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। রাকিব এমন ভাবে কথা বলছিল যেন সে সবকিছু জানতো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট। এবারে আমরা রুল নাম্বার 7 এ চলে যাব। রুল নাম্বার 7 তোমরা দেখো, এখানে তোমরা অনেক সময় দেখতে পাবে যে একটি সেন্টেন্স শুরু হয়েছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এই শব্দটুকু যদি থাকে তাহলে তোমরা মনে করবে যে এরপরে যদি একটি সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকলে পাস্ট ইনডিফিনিটের একটি সেন্টেন্স লিখে দিবে। আর যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রেও তুমি পাস্ট ইনডিফিনিটের একটি সেন্টেন্স লিখে দিতে পারবে, অথবা তোমাকে সেই ক্ষেত্রে সাবজেক্ট না থাকলে তুমি টু প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশনও ব্যবহার করতে পারবে। যেমন একটু উদাহরণ দেখো, ইট ইজ হাই টাইম উই completed our work. We completed our work. আমাদের কাজ শেষ করার এখনই উপযুক্ত সময়। এখন ধরো যে এই সাবজেক্টে যদি না থাকতো, তাহলে আমরা দিতে পারতাম ইট ইজ হাই টাইম টু কমপ্লিট আওয়ার ওয়ার্ক। অর্থাৎ সাবজেক্ট থাকলে তোমাদেরকে অবশ্যই পাস্ট ইনডিফিনিটে নিতে হবে, আর সাবজেক্ট যদি না থাকে সেক্ষেত্রেও তোমরা পাস্ট ইনডিফিনিটে নিতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের একটি অপশন রয়েছে টু দিয়ে কমপ্লিট করার, আর টু দিয়ে সেন্টেন্সটিকে পরিপূর্ণ করার একটা অপশন তোমাদের থাকে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার রুল নাম্বার 8 একটু লক্ষ্য করো। নো সুনার, এখানে তিনটি জিনিস আমি একবারে লিখেছি, তিনটি কনজাংশন আমি একসাথে লিখেছি। no sooner had ... then, আবার ... hardly had ... when, আবার ... তারপরে scarcely had ... when, কোনো কিছু, এই তিনটির অর্থ হচ্ছে কোনো কিছু হতে না হতেই অন্য কিছু হওয়া। তাহলে আমরা এই জাতীয় সেন্টেন্সে সবসময় মনে রাখবে যে তোমাদের গ্যাপ থাকবে, এই শেষের অংশে তোমাদেরকে একটি গ্যাপ দিয়ে দেবে। এখন সেক্ষেত্রে তোমরা কি করবে? হোয়েন অথবা দেন, অর্থাৎ হার্ডলি হ্যাড এবং স্ক্যারসলি হ্যাড এরপরে হোয়েন থাকবে, এবং নো সুনার হ্যাড এর ক্ষেত্রে শুধুমাত্র দেন থাকবে। অর্থাৎ এই হোয়েন এবং দেন ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধান থাকবে, কেননা হার্ডলি হ্যাড এর সাথে যদি তোমরা দেন ব্যবহার করে দাও তাহলে তোমাদের সেটা কাটা যাবে। স্ক্যারসলি হ্যাড এর সাথে যদি দেন ব্যবহার করে দাও কাটা যাবে। আবার নো সুনার হ্যাড এর পরে যদি হোয়েন ব্যবহার করে বসো তাহলে কাটা যাবে। নো সুনার হ্যাড এর সাথে তোমাদের দেনই ব্যবহার করতে হবে, কাজে এটা একটু লক্ষ্য রাখবে। তাই হোয়েন এবং দেনের পরে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি সেন্টেন্স হবে। একটা উদাহরণ তোমরা লক্ষ্য করো, নো সুনার হ্যাড হি সিন মি, সে আমাকে দেখতে না দেখতেই, এখন এখানে একটা গ্যাপ দিয়ে দিল। এখন আমরা নো সুনার হ্যাড যেহেতু দেখেছি, আমরা অবশ্যই বুঝে নেব যে এর অপর অংশটা শুরু হয় দেন দিয়ে। সে আমাকে দেখতে না দেখতেই, হি, এখন একটা পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা লিখে দেব। পাস্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। দেন হি কেম টু মি। নো সুনার হ্যাড হি সিন মি দেন হি কেম টু মি। আবার এই একই সেন্টেন্স আমরা যদি এখানে হার্ডলি হ্যাড থাকতো, যে হার্ডলি হ্যাড হি সিন মি, তখন আমরা দেন ব্যবহার না করে এখানে হোয়েন ব্যবহার করতাম।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা রুল নাম্বার 9 চলে যাব। এবারে তোমরা একটু রুল নাম্বার 9 লক্ষ্য করো যে আমরা এবারে একটি গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করব, যেটার উপরে তোমরা পরীক্ষার হলে 10টি সেন্টেন্সের মধ্যে অবশ্যই 2টো সেন্টেন্স পেয়ে যাবে। তাহলে আমরা একটু লক্ষ্য করি, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ ইফ যুক্ত কোনো সেন্টেন্স সেটা সাথের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে তার পরের অংশটা কি হবে, একটা ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচার টেন্সের হবে। যেমন একটু দেখো, ইফ রনি ওয়ার্কস হার্ড, এই যে ভার্বের দিকে তাকালে আমরা সাথে সাথে বুঝতে পারি যে এটা কোন টেন্স। তা আমরা দেখছি যে ইফ রনি ওয়ার্কস হার্ড, রনি যদি কঠোর পরিশ্রম করে, ইফের সাথে যুক্ত এই সেন্টেন্সটি হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এই একই সাবজেক্টকে আমরা আবার রনিকে সাবজেক্ট করে দিলাম কি, রনি যদি কঠোর পরিশ্রম করে, হি উইল সাকসিড, হি উইল সাকসিড। এখন আমরা এখানে কেউ ইচ্ছে করলে তোমরা ক্যান ব্যবহার করতে পারতে, কেউ ইচ্ছে করলে মে ব্যবহার করতে পারতে। সো এটা নিয়ে তোমাদের এগুলো সবই সেম অর্থ বিয়ার করে, কিন্তু শ্যাল শুধুমাত্র আই এবং এর সাথেই ব্যবহৃত হবে। এবারে রুল নাম্বার 10, ইফ এর সাথে যুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমাদের এই রুলটি প্রযোজ্য ছিল, কিন্তু ইফ এর সাথে যুক্ত সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সাবজেক্টের পরে উড অথবা কুড হয়ে যাবে। অর্থাৎ ক্যান এর পাস্ট হচ্ছে কুড আর উইল এর পাস্ট হচ্ছে উড, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, অপর অংশটাও হতে হবে পাস্ট ইনডিফিনিট। এই একই সেন্টেন্সকে আমি শুধু ভার্বের চেঞ্জ করেছি। দেখো, ইফ রনি ওয়ার্কড হার্ড, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে ইডি যুক্ত হওয়ার কারণে এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা কি করব, এখানে আমরা যেমন উইল দিয়েছি, এখানে তখন পাস্ট অনুসারে আমাদের উড হয়ে যাবে। ইফ রনি ওয়ার্কড হার্ড, হি উড succeed in life, succeed in life। আচ্ছা, ইন লাইফ আমরা আর অতিরিক্ত বাড়াতে গেলাম না। তারপরে রুল নাম্বার 11 দেখো, ইফ এর সাথে যুক্ত সেন্টেন্সটি যদি একটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, এখন তোমাদের পাস্ট পারফেক্ট টেন্স চিনতে হবে যে সাবজেক্টের পরপরই একটা হেড থাকবে এবং হেডের পরে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপেলে থাকবে। তাহলে আমরা দেখছি যে তাহলে কি হবে, উড হ্যাভ অথবা কুড হ্যাভ হবে, এবং V3 অর্থাৎ হ্যাভ যেহেতু উড হ্যাভ কুড হ্যাভ যেহেতু আমাদেরকে ব্যবহার করতে হবে, তার পরবর্তী যে ভার্বটি হবে সেই হ্যাভের পরে ভার্বটি অবশ্যই পাস্ট পার্টিসিপলে হতে হবে। তারপরে এক্সটেনশন যদি দরকার হয় অতিরিক্ত শব্দ যুক্ত করবে, না দরকার না হলে করবে না। ইফ রনি হ্যাড ওয়ার্কড হার্ড, রনি যদি কঠোর পরিশ্রম করত। দেখো, একটি সেন্টেন্সকেই আমরা সব টেন্সে রূপ দিয়েছি, তোমাদের বোঝার জন্য আমি একটি সেন্টেন্সকেই বারবার ব্যবহার করেছি যাতে টেন্সের পার্থক্যটা তোমরা বুঝতে পারো। ইফ রনি হ্যাড ওয়ার্কড হার্ড, হি উড হ্যাভ অথবা হি কুড হ্যাভ, যা খুশি তাই তোমরা দিতে পারো, হি উড হ্যাভ succeed, এখন হ্যাভ এর পরে আমাদের পাস্ট পার্টিসিপল দিতে হবে succeeded, he would have succeeded। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবারে আমরা ইফ এর আরেকটি রুলস নিয়ে আলোচনা করব। এবারে ইফ এর সেম মানে লাস্ট আরেকটি রুল আমরা আলোচনা করব, যে ইফ এর পরে তোমরা অনেক সময় সাবজেক্ট প্লাস ওয়্যার দেখতে পাবে, অর্থাৎ ওয়্যারটি সেখানে মূল ভার্ব হিসেবে কাজ করবে। যেমন ধরো যে সেই ক্ষেত্রে এই ওয়্যার যখন মূল ভার্ব হিসেবে ইফের পরে কাজ করে, তখন সেটা হচ্ছে একটা আনরিয়াল ইমাজিনেশন, অর্থাৎ হচ্ছে গিয়ে যেটা একটা অবাস্তব কল্পনা, যেটা কখনোই বাস্তবে রূপ লাভ করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে যেমন ইফ আই ওয়্যার এ কিং, এখন তাহলে তোমরা এরপরে কি করবে, সাবজেক্ট প্লাস উড অথবা কুড ব্যবহার করতে। সাবজেক্ট, আমি যদি রাজা হতাম আমি কি করতাম, আই উড। এখন তারপরে একটা V1 দিলাম আমরা, আই উড হেল্প, প্রেজেন্ট ফর্ম, আই উড হেল্প। এক্সটেনশন আমরা যুক্ত করে দিই একটা, আই উড হেল্প দা পোর, অথবা এই ভার্বের অবজেক্টও আমরা এটাকে ধরতে পারি, অথবা অতিরিক্ত ভার্বের মধ্যেই যদি কোনো সেন্টেন্স শেষ হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের আর এক্সটেনশন অংশ ব্যবহার করতে হয় না।
কিন্তু অনেক ভার্ব আছে যেগুলোর পরে আমাদের অতিরিক্ত শব্দ বা অবজেক্ট আমাদের অবশ্যই গ্রহণ করতে হয়। এখন আমরা আজকে এ পর্যন্তই। আমরা এরপরে আরেকটি ক্লাসে হয়তো কমপ্লিটিং এর সম্পূর্ণ রুলসগুলো শেষ করতে পারবো। My dear students, at last the time of my departure has come, and so I again offer you my heartiest thanks for choosing Milestone College as your most desirable college. And you know that the time for the SSC students is very short, so you have to make the best utilization of your time. Otherwise, the syllabus will not be well completed by you. So, my dear students, again I shall say that stay at home and stay safe. Goodbye. Allah Hafiz.